বাঙালিদের কাছে সমুদ্র মানে যেমন দীঘাপুরী, তেমনি পাহাড় মানে দার্জিলিং। আজ আমাদের দার্জিলিংয়ের দ্বিতীয় দিন, আর আজই আমি তোমাদেরকে নিয়ে যাব এমন এক স্বপ্নের দেশে যা দেখে তোমাদের মনে হবে যে তোমরা দার্জিলিংয়ে নয়, হ্যারি পটারের কোনো একটা সিনেমায় রয়েছো। মনে অনেকটা ভয় আর দ্বিগুণ এক্সাইটমেন্ট নিয়ে তাই দুজনে চলেছি দার্জিলিং শহরটা ঘুরে দেখার জন্য, আর সাথে তোমাদের দেখানোর জন্য। সকাল হতে না হতেই গোলুরাম তো এই স্কুটি নিয়ে এসে আমাকে সারপ্রাইজ দিয়েই দিয়েছে। আর এই ভিডিওতে তোমাদের জন্য সারপ্রাইজ হিসেবে থাকছে এটা হলো সাইবেরিয়ান টাইগারের ডেন। রেড পান্ডা দেখা গেছে গাছের উপরে বাইছে বেটা। আজকে এখানে এসে আমাদের যা অভিজ্ঞতা হলো, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। They are just like a god. সত্যি আমি তোমাদেরকে বলে বোঝাতে পারছি না। তাদের সাথে কি নৃশংস অত্যাচার করেছিল চাইনিজরা, সেগুলো এখানে তুলে ধরা আছে। ভুক লাগি হ্যাঁ, খানে দো খানে দো। ভগবান কাউকে ফেরায় না, কারোর জন্য কাউকে না কাউকে ঠিক কোথাও না কোথাও পাঠিয়ে দেয়। তবে শুধু এইটুকু নয়, এই ভিডিওতে আরো থাকছে শীতের দার্জিলিংয়ে বৃষ্টি ভিজে স্কুটি চালানো আর চড়ার অভিজ্ঞতার সাথে সাথে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স থাকছে। দার্জিলিংয়ের কিছু বেস্ট জায়গায় প্রবেশের সময় ও মূল্য, সাইট সিন করার জন্য গাড়ি ভাড়া, স্কুটি কোথা থেকে কিভাবে রেন্ট করবে, এবং দার্জিলিংয়ের ওয়ান অফ দ্য বেস্ট রেস্তোরাঁর খাবার দাবারের সাথে সেখানকার দাম দর সম্পর্কে তথ্য। তাহলে চলো আমি পুটুস তোমাদের সাথে আবারও একটা ধাঁ চকচকে দিন শুরু করি। রেডি টু এক্সপ্লোর দার্জিলিং? ইয়েস। আমাদের দুজনের মধ্যে একজন যদি উত্তর মেরু হয় তো অপরজন দক্ষিণ মেরু, মানে কোনো কিছুতেই মিল নাই। তবে মিল রয়েছে একটা জিনিসে, সেটা হলো পাহাড়। হ্যাঁ, আমরা দুজনেই পাহাড়ে বেড়াতে ভীষণ ভীষণ ভালোবাসি। এটা হলো দার্জিলিং স্টেশন, মানে যেখান থেকে টয় ট্রেনগুলো ছাড়া হয়। দেখো, দিনের শুরু করলাম কিন্তু দার্জিলিং স্টেশন দিয়ে। তবে আমরা এখন চলেছি দার্জিলিংয়ের ছোট বড় সবার খুব প্রিয় একটা জায়গায়। আমি এখন দার্জিলিং জুয়ের পার্কিংয়ে, এখানে স্কুটি পার্ক করলাম। আর আমার সামনেই, ওইখানে একদম সামনে দার্জিলিং জুয়ের জন্য টিকিট নিতে হয়। এই যে টিকিট কাটার লাইনে আমি দাঁড়িয়ে গেলাম। আর হ্যাঁ, তোমাদেরকে একটা কথা বলে রাখি যে বাইরে এই সিটগুলো রয়েছে, পারলে এখানে কিন্তু বসে একটু রেস্ট নিয়ে নিও। তার কারণ হলো ভিতরে কিন্তু বসার জায়গা খুব কম। পুষ্না, টিকিট নিয়েছো? এখানে প্রবেশ মূল্য মাথাপিছু মাত্র 110 টাকা করে। 6 বছরের নিচে বাচ্চাদের কোনো টাকা লাগবে না। ফরেনারদের জন্য লাগবে 180 টাকা করে। আর হ্যাঁ, ক্যামেরার জন্য কিন্তু আমাদের এখানে এক্সট্রা কোনো টাকা পে করতে হয়নি। ভিতরে ঢুকলে প্রথমেই তোমাদের চোখে পড়বে এই ম্যাপটা। আর হ্যাঁ, আমার মতো যদি তোমরাও এই ম্যাপ দেখে কিছু বুঝতে না পারো তাহলে চিন্তার কিছু নেই, গ্রিন কালারের লেখাগুলো দেখেও তোমরা দিক ঠিক করে পুরো চিড়িয়াখানাটা ঘুরে দেখতে পারো। কোন দিকে যাবে? আমি রেড পান্ডা দেখবো আগে। রেড পান্ডা মানে কি ওই পান্ডাগুলোর গায়ের রং লাল হবে? ছোট ছোট যেগুলো, ছোট পুচকে মতো যেগুলো। হ্যাঁ। আমরা বেশ তড়িঘড়ি করেই যাচ্ছিলাম, কিন্তু মাঝে মাঝে নিজের ওপর এত রাগ হয়। স্কুটিটা জাস্ট রেন্ট করে এনেছি, এত ক্যাজুয়াল আমি। চাবিটা স্কুটিতে রেখে চলে এসেছি। গড ফরবিড এটা যে তখনও কেউ দেখতে পাইনি চাবিটা স্কুটিতে রাখা, আদারওয়াইজ আজকে তো বড় ভাসতাম। চাবিটাবিগুলো তুমি চাবিটা দিয়ে আমি ক্যারি করব। ইটস ওকে। সব স্বামী স্ত্রীর মধ্যেই ঝামেলা একটা কমন ব্যাপার, তাই সেসব বাদ দিয়ে এখন আমরা রেড পান্ডা সম্পর্কে কিছু কথা জেনে নিই। রেড পান্ডা ছোট ভাল্লুকের মতো দেখতে হয়, যারা হিমালয়ের মতো উঁচু পার্বত্য অঞ্চলে থাকে। এদের ওজন 3 থেকে 6 কেজির মধ্যে হয়। 18 মাস বয়স থেকেই কিন্তু এরা বাচ্চা জন্ম দিতে পারে। তবে হ্যাঁ, সেটা কিন্তু বছরে একবার, জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যে। 12 থেকে 13 বছর বাঁচে। আর ক্যাপটিভিটি মানে সংরক্ষণ এরকম ধরো জু বা এতে 17 বছর অবধি বাঁচে। 12 থেকে 13 বছর পর্যন্ত বাঁচে। ইয়েস, এটাই সব থেকে মজার যে দার্জিলিং জু তো ওপেন জু। আমরা যে এখন এখান থেকে কোথায় গেছে উই ডোন্ট নো। আমি দেখতে পাবো না? ডেফিনেটলি কোনো না কোনো সময় চলে আসবে। শুধু প্যান্ডার ঘর দেখবো। রেড পান্ডা দেখা গেছে গাছের উপরে বাইছে বেটা। তো ভেরি এক্সাইটেড টু সি রেড পান্ডা। দেখো সামনে আরেকটা পান্ডা যাচ্ছে, পোগো পান্ডা। আমি জানি না ক্যামেরা কতটা জাস্টিফাই করতে পারছে,
কিন্তু আমাদের চোখের সামনে রেড প্যান্ডা গাছের ডালের ফাঁকে বসে আছে। কি কিউট বাবু, কেমন? অবশেষে আমি প্যান্ডা দেখতে পেলাম। সবার প্রথমেই আমি জুতে এসে ওই জন্য আগে প্যান্ডাটা দেখে নিয়েছি, তারপর যা কিছু হোক না। রেড প্যান্ডার পাশেই গ্লাস হাউসের মধ্যে বেশ কিছু বার্ড স্পিসিস এরা রেখে দিয়েছে। এই যে এগুলো খুব কমন, এগুলো তো আমরাও বাড়িতে পুষি। ফিশার লাভ বার্ড, রোজি ফেস লাভ বার্ড, লিলিয়ান লাভ বার্ড। কিন্তু আমরা যেগুলো বাড়িতে পুষি না সেগুলো হলো এই ধরনের কিছু পাখি। আমার কেউ কথা অন্যভাবে নিও না, কিন্তু এই পাখিগুলো শেপ অনেকটা যেন মনে হচ্ছে মুরগির পিছনে একটা লম্বা ডানাকেও অ্যাড করে দিয়েছে, পালককেও অ্যাড করে দিয়েছে, আর তার উপর একটু অন্য কালার করে দিয়েছে। এখানে এক্সোটিক পাখি ছড়াছড়ি, দারুণ লাগছে দারুণ লাগছে। তো ইউনিক পাখি তুমি কোনোদিনও দেখোনি? বেসিক্যালি এর ইউনিকনেসের কালারে না, এ দেখো তো ঠোঁটের দুপাশ থেকে কি বেরিয়েছে, দুটো শিঙের মতো, ভালো করে দেখো। এই জায়গাটাতে কিছু মাছের স্পিসিস রাখা আছে। আমি জানি ক্যামেরা জাস্টিফাই করতে পারছে না, কিন্তু আমাদের চোখের সামনে এখন অসংখ্য ম্যাকাও বসে রয়েছে। আমাদের সামনে এখন যেটা ঘুরছে ওটার নাম হলো জঙ্গল ক্যাট। মানে এটা ছোটোখাটো একটা চিতাবাঘ বললেও ভুল বলা হবে না, বলো? কি বড়, বিশাল সাইজ। মানে আমাদের সাধারণ বিড়াল 4টে করলে এরকম একটা সাইজের বিড়াল হবে। আমরা তখন লেপার্ড ক্যাট খুঁজছিলাম, তখন খুঁজে পাইনি, বাট দেখো মুচকি মেরে পাতার মধ্যে শুয়ে আছে বলেই কিন্তু আমরা দেখতে পাইনি। একদম মানে খুব দুর্ধর্ষ রকমের ক্যামোফ্ল্যাজ করছে। পাতার সুন্দর গায়ে কালারটা পুরো মিশে গিয়েছে। এই চিড়িয়াখানাটা পাহাড় কেটেই করা, তাই ঢালও কিন্তু বেশ ভালোই। তোমাদের সঙ্গে যদি কোনো বয়স্ক মানুষ থাকে তাহলে কিন্তু তাদের পক্ষে উপরে ওঠাটা না একটু চাপের। এই যে সামনে হরিণগুলো দেখতে পাচ্ছ, ওগুলো হচ্ছে সাম্বার ডিয়ার, মানে ভারতবর্ষের সব থেকে লার্জেস্ট হরিণের স্পিসিস হলো এই হরিণগুলো। তুমি জানো আমি ভেড়া প্রথম কোথায় দেখেছিলাম? কোথায়? ক্যানিং এ। সুন্দরবন যাচ্ছিলাম, হ্যাঁ, ক্যানিং এর স্টেশনের পাশে দেখি এক পাল ভেড়া, ওই আমি প্রথম ভেড়া দেখি। তুমি নিজে একটা ভেড়ার সাথে বিয়ে করেছো? ওরকম না। ইয়েস, কি দারুণ দেখতে লাগছে না? রূপকথার কোনো যেন জানোয়ার। চড়াই উঠতে কষ্ট হচ্ছে? চড়াই উঠতে কষ্ট হচ্ছে? একটু কষ্ট হচ্ছে, অনেকটাই চড়াই। খাড়াই ঢাল দিয়ে খানিকটা এগিয়ে যাওয়ার পর তোমরা বাঁদিকে দেখতে পাবে একটা রেস্টুরেন্ট রয়েছে, আর আরও খানিকটা এগিয়ে যাওয়ার পর তোমরা দেখতে পাবে HMT মানে হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট, যেখানে কিন্তু ছোটদের জন্য আর বড়দের জন্য রয়েছে একটা দারুণ ইন্টারেস্টিং জিনিস। তোমরা যারা একটু বেশি অ্যাডভেঞ্চার শিখ তারা এই HMI বিভিন্ন অ্যাক্টিভিটিস করতে পারো। মানে 250 টাকা করে টিকিট, 250 টাকাতে বোধহয় 3-4 রকমের ওরা অ্যাক্টিভিটিস করায়। যারা জানো না, স্নো লেপার্ড ভীষণ সাই একটা প্রাণী। তো এই জিনিসটা আমার খারাপ লাগলো। এমনিতেই তো এদেরকে জুতে বন্ধ করে রাখা হয়েছে, তারপর কিছু ননসেন্স পাবলিক আছে, এত চেল্লামেল্লি করছে ওদের কাছে, হরিবেল। দেখি বোঝা যাচ্ছে ওরা খুব বিরক্ত বোধ করছে। আই মিন, যারা আমাদের এই ভিডিওটা দেখবে আর পরবর্তী সময় দার্জিলিং জুতে আসবে, চেষ্টা করো যখন তোমরা কোনো প্রাণী দেখবে বা পাখি দেখবে তাদের কাছে কি চেল্লামিল্লি করো না, কারণ তারা এমনি বন্দি অবস্থায় আছে, তার উপরে যদি আমরা এদেরকে বিরক্ত করি, জাস্ট লেট দেম লিভ না। এটা হলো সাইবেরিয়ান টাইগারের ডেন, মানে গুহা, আর তার ঠিক ডেনের বাইরে মানুষজন দেখো। বাচ্চারা তো এক্সাইটমেন্টে চেল্লামিল্লি করবে, বাবা মা হিসেবে দায়িত্ব তাদেরকে চুপ করিয়ে রাখা। কিন্তু কিছু বড় মানুষও এমন অদ্ভুত শিশু সুলভ, কি বলবো, এগুলো শিশু সুলভ না, এগুলো বেসিক্যালি ছ্যাঁচড়ামি, আননেসেসারি তারা শব্দ করছে। আমাদের এই দার্জিলিং জুয়ে এসে সব থেকে ভালো যেটা লেগেছে সেটা হলো এদের যে কনস্ট্রাকশনগুলো, এগুলো যতটা পারা হয়েছে ওপেন রাখার চেষ্টা করা হয়েছে। মানে জুটার থিমটাই হচ্ছে ওপেন জু টাইপের, যতটা খোলামেলা করা যায়। আর এদের যে কনস্ট্রাকশনগুলো করা হয়েছে সেগুলো অনেকটা নেচার ঘেঁষা, মানে ভেতরে গাছ, মানে ধরো একটা খাঁচা, তার মধ্যে থেকে গাছ উঠে গেছে, মানে খুব সুন্দর খুব সুন্দর। তোমরা ভিডিও পড়ছে সেগুলো কিন্তু আবার পরিষ্কার করার জন্য আমি দেখলাম একটা জায়গায়, মানে একটা জায়গায় 2 থেকে 3টে করে লোক রয়েছে, পরিষ্কার করছে সেগুলো। মেনটেনেন্সগুলো খুব ভালো হয় এখানে, চারিদিকে খুব পরিষ্কার পরিচ্ছন্ন, ওয়েল মেনটেন। শুধু আমরা আর একটু সিভিলাইজড হলে খুব ভালো হতো, কারণ পশু পাখি দেখে আমাদের যে চিৎকার চেঁচামেচি করার অভ্যাস, সেটা আর কবে যাবে আমরা জানি না। জুয়ের মধ্যে থাকা
মিউজিয়ামে রয়েছে বিভিন্ন ধরনের প্রজাতির মাছ, সাপ, বিভিন্ন নাম না জানার প্রাণীর বাচ্চা, তাদের ডিম, এগুলো তো সংরক্ষণ করাই রয়েছে। তার পাশাপাশি রয়েছে নানা প্রজাতির পাখি, যেমন ধরো ময়ূর, পেঁচা, হাঁস, শালিক, আর সবচেয়ে ইন্টারেস্টিং হলো বিভিন্ন প্রজাতির পোকা, যেমন মশা, মাছি, আরও অনেক কিছু। সেগুলো সমস্ত কিছু এখানে সংরক্ষণ করে রাখা আছে। আমরা জুতে এসেছিলাম, একে তো এই ঠান্ডা, তার উপরে হয়ে গেছে এক পশলা মারাত্মক রকমের বৃষ্টি, সেটাই, যার জন্য ঠান্ডার পরিমাণটা আরও বেড়েছে। হ্যাঁ, সেই জন্য টেম্পারেচারটা এক ধাক্কায় কোথায় আরও 2-3 ডিগ্রি মিনিমাম কমে গিয়েছে, মানে এখন রীতিমতো আমাদের কাঁপ লাগছে। সো ফাইনালি আমাদের জু দেখা কমপ্লিট। তোমার কোনটা সব থেকে ভালো লাগলো? আমার সব থেকে ভালো লেগেছে মিউজিয়ামটা, আমার সত্যি খুব ভালো লেগেছে, আর অবশ্যই রেড পান্ডা ভালো লেগেছে। সবই ভালো, সবই ভালো। আমার সব থেকে ভালো লেগেছে এরা যেভাবে পুরো জুটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছে, ওয়েল মেনটেন্ড। সব কিছু দেখা সাক্ষাৎ কমপ্লিট। সকাল থেকে পেটে কিছু পড়েনি, না চা, না কফি, ব্রেকফাস্ট, টিফিন আর দুপুরে লাঞ্চ, কিচ্ছু না, সব কিছু মিলিয়ে একবারই খাওয়া হবে। তাই খিদে পেয়েছে, চলো। দার্জিলিংয়ে কুঙ্গা রেস্টুরেন্টের নাম হয়তো তোমরা অনেকেই শুনেছো। রণবীর কাপুরের যে বরফি সিনেমাটা ছিল, তারই একটা শুটিং হয়েছিল এখানে। এখানকার খাবার দাবারও নাকি দুর্দান্ত, তাই তো আমাদের এখানে আসা। কিন্তু এসে দেখলাম লাইন রয়েছে, আর আপাতত 1 থেকে 2 ঘন্টা কিন্তু এই রেস্টুরেন্টটা বন্ধই থাকবে। ফরচুনেটলি কুঙ্গাতে তো আমরা কিছু পেলাম না, তো এবার কোথায়? এখানে সিনেমান বলে একটা রেস্টুরেন্ট আছে, ওখানে বেশ ভালো কিছু থালি বা ওই ধরনের খাবার পাওয়া যায়। চলো ওখানে যাওয়া যাক। হ্যাঁ হ্যাঁ, আমরা এখন গান্ধী চক দিয়ে হাঁটছি। এই জায়গাটাতে অ্যাকচুয়ালি প্রচুর রেস্টুরেন্ট রয়েছে, মানে কুঙ্গাতে হয়নি বলে যে আমরা কোনো জায়গায় খেতে পারবো না এরকম নয়। ইটস নট লাইক বাতাসি আলু। कितना बजे से खुलता है? ও আচ্ছা আচ্ছা। আমরা আর আমাদের ব্যাড ফরচুন প্রায় 500 মিটার হেঁটে আসলাম পাহাড়ি রাস্তায়। এসে শুনছি এদের কাজ চলছে, সিনেমন হোটেল এখন বন্ধ। এখন উপায়? ভুক লাগি হ্যাঁ, খানে দো, খানে দো, খানে দো। এখন অফ সিজন, তাও কুঙ্গার সামনে যে কিউটা আছে তাতে বোঝা যায় কুঙ্গা কতটা টুরিস্টদের মধ্যে জনপ্রিয়। ভিড় যতই থাক, দেখো এখানে কষ্ট করে যখন আমি এসেছি তখন খেয়েই কিন্তু ফিরবো। তবে তার আগে বৃষ্টির হাত থেকে বাঁচতে আমরা চলে গিয়েছিলাম এর থেকে ঠিক 600 মিটার মতো দূরে একটা তিবেতিয়ান মিউজিয়ামে। এই মিউজিয়ামে এলে তোমরা তিব্বতীদের সম্বন্ধে অনেক তথ্যই জানতে পারবে। তারা কিভাবে আমাদের দেশে এসেছিল, তাদের পোশাক আশাক, বাসস্থান, কালচার, বিভিন্ন বাদ্যযন্ত্র যা তারা বাজাতো। তাছাড়া তাদের নিয়ে লেখা নানা বইও এখানে রয়েছে, যা কিন্তু তোমরা চাইলে এখান থেকে কিনে নিতে পারো। হিমালয়ান তিবেত মিউজিয়ামে তোমরা পারলে এসো, কারণ তিব্বতীদের কালচার ছোট ছোট করে এখানে ধরা আছে। তাদের সাথে কি নৃশংস অত্যাচার করেছিল চাইনিজরা, সেগুলো এখানে তুলে ধরা আছে। Chin is very sweetness. Your hand is also very naughty. Your leg is very. হ্যালো। Yeah, walk here and there, here and there. Every time we have to shout them. This time they are just like a god. Absolutely yes, absolutely. Because And they don't untamed. know anything. And untamed. Yeah. Bird and untamed bird. Yeah. এই ভদ্রলোক কিন্তু বেশ ভালো। মিউজিয়ামের উপরের ফ্লোরে বাচ্চাদেরকেও উনি বিভিন্ন কালচারাল অ্যাক্টিভিটিস করান। আর আমরা না প্রায় 1 কিলোমিটার এদিক ওদিক ঘুরেও কোথাও পার্কিং পাইনি, তাই ওনাকে বলে এই মিউজিয়ামের সামনেই আমরা গাড়িটা পার্ক করেছিলাম। ভগবান কাউকে ফেরায় না, কারোর জন্য কাউকে না কাউকে ঠিক কোথাও না কোথাও পাঠিয়ে দেয়। আমরা কোথাও পার্কিং পাচ্ছিলাম না, তো আমরা দেখলাম একটা টিবেটান মিউজিয়াম আছে, যেটা তোমরা ভিডিওতে দেখলে। বৃষ্টি পড়ছিল, মিউজিয়ামটা দেখতে ঢুকে গেলাম। তো যখন বেরোচ্ছি তখন মিউজিয়ামেরই একজন ভদ্রলোক, তাদেরকে আমরা বললাম যে স্যার আমরা পার্কিং পাচ্ছি না, তো নিয়ার বাই কোথায় পার্কিং পাই একটু যদি হেল্প করে।
দে আর সো হেল্পফুল অ্যান্ড জেনারাস। ওনাদের সামনে অ্যাকচুয়ালি পার্কিং করা নিষেধ, বাট স্টিল দে অ্যালাউড আস টু পার্কিং দেয়ার। আর শুধু সেটুকু নয়, আমরা বললাম যে আমরা সকাল দিয়ে এখনো পর্যন্ত কিছু খাইনি, তাই এখানে আমরা একটা রেস্টুরেন্টে যাব। তো উনি বললেন যে কোনো অসুবিধা নেই, তোমরা রেস্টুরেন্ট থেকে খেয়ে এসে তোমরা এখান থেকে বাইক নিয়ে যেতে পারো, কোনো প্রবলেম নেই। দার্জিলিংয়ে আজকে একটা অদ্ভুত পরিবেশ, এই রোদ উঠছে, এই বৃষ্টি পড়ছে, তো উনি নিজেই বললেন যে তোমরা একটা ছাতা কিনে নাও। উনি নিজে বললেন কী করে বার্গেনিং করবে, কত টাকা ওরা বলবে, কত টাকা তুমি বলবে। আই মিন এই ভালোবাসাগুলোর জন্যই বোধহয় মানুষ এখনও মানুষের প্রতি বিশ্বাস হারায় না। আর তুমি ভাবো, এই সেই টিবেটান যাদের ওপরে চাইনিজরা অত্যাচার করে তাদেরকে ওখান থেকে এক্সাইল করে দিয়েছিল, তারা এখন এখানে ওখানে রিফিউজিদের মতো ঘুরে বেড়াচ্ছে। তারা এখনও সাধারণ মানুষের ওপর বিশ্বাস হারায়নি, এখনও তারা এত সুইটলি আমাদের সাথে মেলামেশা করে। তাহলে আমরা কেন পারি না? কপাল আবার কি, কুঙ্গার সামনে এখনো লম্বা লাইন, আর রেস্টুরেন্টটা ওপেন হতে এখনো আধ ঘন্টা দেরি। রেস্টুরেন্টটা ছোটোখাটোর উপরে একদম ছিমছাম, তাই এদের কিচেনটাও ছোটোখাটো। তবে এখানে এসে একটা জিনিস আমার খুব ভালো লাগলো, মাঝে যে সময়টা এরা রেস্টুরেন্ট বন্ধ রেখেছিল সেই সময়টায় এদের স্টাফরা দুপুরে লাঞ্চ করছিল। মানে এখানেও কিন্তু এদের টিফিন আওয়ারের মতো ব্রেক দেওয়া হয়। কি কি অর্ডার দিলে? চিকেন চিজ মোমো, চিকেন চিলি উইথ ভেজিটেবল, চিকেন মাশরুম ফ্রাইড রাইস। এটা আমি কখনো কিন্তু খাইনি, আজকে ফার্স্ট টাইম ট্রাই করবো। অ্যাজ ইউজুয়াল পেটে তো ইঁদুর ইজ রানিং, বাট তার আধা ঘন্টা পর মানে ভর্তি খাওয়া দেখো, খেয়ে দেখো কেমন হয়েছে। কোনো ভেজ আইটেম সিরিয়াসলি দরকার পড়ে না, দারুণ খেতে। কেমন লাগছে? বাট বাকি ডিশগুলো আসতে দাও, শুধু এটা খেয়ে নিও না। আমার এটাই খেতে ভালো লাগে, তুমি ঠিকই বলেছো, এর সঙ্গে আর অন্য কোনো গ্রেভি আইটেমের দরকার নেই, একটা জিনিস কিনলে যথেষ্ট। এই চাটনিটা দেখছো না, এটা এদের হ্যান্ডমেড, মানে এরা এটা এই রেস্টুরেন্টেই তৈরি করে। দেখবে এদের এখানে কিন্তু অনেক চাটনি আছে, এগুলো কিন্তু এদের হ্যান্ডমেড না, এগুলো ওরা মানে কোম্পানি মেড কেনে। কিন্তু এই যে চাটনিটা, এটা এরা কিন্তু হ্যান্ডমেড কেনে, আর এটা কিন্তু সেজওয়ান চাটনি, মানে তুমি কিন্তু ট্রাই করে দেখতে পারো, এগুলো বেশ ঝাল। আমি এটা খাচ্ছি, এটার যে একটা মানে যে ঝাল, একটা যে ঝাঁঝালো গন্ধ, সেটা কিন্তু এর মধ্যে থেকে আমার নাকে আসছে। একদম একদম অসম, আমার খাওয়া বেস্ট মোট, এটাই মনে হয় সেরা, এটাই মনে হয় সেরা থাকবে। পাহাড়ে বৃষ্টি, তার উপর স্কুটি করে ঘোরা, উফ, বিশ্বাস করো এটা না একটা খুব মিষ্টি সুন্দর অনুভূতি, যেটা সারাটা জীবন আমার স্মৃতিতে থেকে যাবে। তবে এই পাহাড়ে গাড়ি চালানোটা কিন্তু আদতেও সহজ নয়। শুনলে তো যে সারাক্ষণ বাবার নাম নিচ্ছিলাম, একে তো পিচ্ছিল রাস্তা, আর তার উপর এই এত খাড়াই। দুজনের না কোনো আইডিয়া ছিল না যে রাস্তাটা এতটা খাড়াই হতে পারে। যদি এই পার্কিং এর সমস্যাটা না হতো, তাহলে হয়তো আমরা আরো অনেকটা আগে আমাদের গন্তব্যে পৌঁছে যেতে পারতাম। দাঁড়াও, তোমাদেরকে বরং রাস্তার ঢালটা আরো একবার ভালো করে দেখিয়ে দিই। পুরো দার্জিলিং শহরের হাফ চষে ফেললাম আমরা, এখন একটা পার্কিং পেলাম না এই বৃষ্টির মধ্যে, তাও এরকম অফ সিজনে। তো রাস্তা এত পিচ্ছিল, আর আমি যদি পিছনটা দেখাই, আমার পিছনটা যা সাংঘাতিক রকমের ঢাল। এবার একটু একটু ভয় লাগতে শুরু করেছে যে কিছু একটা এদিক ওদিক না হয়ে যায়। মানে এটা শুনতে খুব রোম্যান্টিক লাগে, স্কুটি ভাড়া করব, বাইক ভাড়া করব, পাহাড়ে চালাবো, কিন্তু একটু এদিক ওদিক হয়ে গেলেই সাংঘাতিক বিপদ হতে পারে। এই পয়েন্টগুলো মাথায় রাখা আমার মনে হয় খুব জরুরি। আর আমরা প্রায় ভিজে গেছি, প্রায় আধ ঘন্টা ধরে পার্কিংয়ের জন্য আমরা হুন্নরে খুঁজছি, বাট আনফর্চুনেটলি আমরা এখনও কোনো পার্কিং পেলাম না। But it'll do you right and set you free the way a lie never will.
আমরা এখন চলেছি পিস পাগোড়া আর জাপানিজ টেম্পলের উদ্দেশ্যে। চলো দেখা যাক আজ এই বৃষ্টি বাদলের দিনে আমাদের জন্য কি সারপ্রাইজ অপেক্ষা করছে। That's the way it goes. Life will teach you what you need to know. আমরা এখন জাপানিজ টেম্পলে এসেছি। তোমরা ভাবতে পারবে না, আমাদের মনে হচ্ছে আমরা হ্যারি পটারের কোনো একটা সিনেমার মধ্যে আছি। চারিদিকটা কুয়াশা, এত সুন্দর একটা পরিবেশের সৃষ্টি হয়েছে। মানে আমরা এতক্ষণ বলছিলাম সুন্দর লাগছে, দারুণ লাগছে, অপূর্ব, কিন্তু এই দৃশ্যের কাছে এখন যে অপূর্ব পরিবেশের সৃষ্টি হয়েছে এর কাছে সব স্নান। এটা হলো পিস পাগোড়া। সত্যি বলো তো মন থেকে, কি অপূর্ব লাগছে না? আমার জ্ঞানত আমি এই ধরনের দৃশ্য না এই প্রথমবার দেখলাম। এই পিস পাগোড়ার প্রতিষ্ঠাতা হলেন নিচিদাস্তু ফুজি, যিনি একজন জাপানিজ বুদ্ধিস্ট সন্ন্যাসী। শান্তির উদ্দেশ্যে বানানো এই পিস পাগোড়াটা শান্তি স্তূপ নামেও পরিচিত। এটা হলো জাপানিজ টেম্পল। প্রতিদিন সন্ধ্যাবেলায় এখানে প্রেয়ার হয়। তোমরা যদি আসো তাহলে কিন্তু আমাদের মতো এখানে এভাবে প্রেয়ার করতে পারো। আপাতত আমরা আজকের মতো প্রার্থনা সেরে বাইরে বেরিয়ে এলাম। আমি এতদিন রিলসে সূর্যের আলোয় সাদা ধবধবে পিস পাগোড়াকে দেখেছি। বিশ্বাস করো, পিস পাগোড়ার রূপ যে এত সুন্দর হতে পারে আমি কখনো কল্পনা করিনি। হয়তো তোমরা এর আগে এটা অনেকবার দেখেছো, কিন্তু বিশ্বাস করো আমি আজ প্রথমবার এটা দেখে না সত্যি বলছি আমি মুগ্ধ হয়ে গিয়েছি। পুরো প্রকৃতিটা এমন এক মায়াময় পরিস্থিতির সৃষ্টি করেছে, তোমরা নিজে চোখে না দেখলে কখনোই বিশ্বাস করতে পারবে না। মনে হচ্ছে না পুরো কুয়াশার চাদরে গোটা দার্জিলিং শহরটা একেবারে ঢেকে গিয়েছে। জাপানিজ টেম্পল আর পিস পাগোড়া দেখে এখন আমরা রেডি সন্ধ্যের রাস্তাতে দার্জিলিং থেকে বাতাসিয়া লুপ অব্দি যাওয়ার জন্যে। আজকে এখানে এসে আমাদের যা অভিজ্ঞতা হলো, অ্যাটলিস্ট আমার এই জীবনে এরকম সুন্দর সিনিক বিউটি সম্পন্ন অভিজ্ঞতা আগে কোনোদিনও হয়নি। আমি জানি না বুবুর কথা, বাট তো আমরা এখানে যেটা এক্সপিরিয়েন্স করলাম, শুধু ভিজুয়াল এক্সপিরিয়েন্স না, জাপানিজ টেম্পলের মধ্যে, ইট ওয়াজ জাস্ট অ্যামেজিং। তুমিও এখন যেটা ফিল করছো সেই সেম জিনিসটা এখন আমিও ফিল করছি। এখানে এসে সত্যি বলছি আমি আগে রিলসে বা ভিডিওতে ফটোতে দেখেছিলাম যে হ্যাঁ পিস পাগোড়া এরকম টাইপের দেখতে, সাদা হয়, সবাই এইভাবে ফটোশ্যুট করে, ওইভাবে করে। এখানে এসে আজকে আমি যেটা দেখলাম, সাদা জিনিসটা আমার খুব কম চোখে পড়লো, তার কারণ পুরোটাই মেঘে ঢাকা, আর এত অপূর্ব সুন্দর সেটা দেখতে লাগছে। প্রকৃতির এই মানে নেচারের এত সুন্দর খেলার জন্য সেটা মানে বলে বোঝাতে পারবো না। পাহাড়ের কোলে সন্ধ্যা নামে খুব তাড়াতাড়ি, তাই আমাদের পক্ষীরাজে চেপে এই 7 কিলোমিটারের রাস্তাটা পার করে যত তাড়াতাড়ি আমরা হোস্টেলে চলে যেতে পারবো ততই আমাদের পক্ষে ভালো। আর হ্যাঁ, তোমাদের সুবিধার জন্য এটা বলে রাখি যে আমরা স্কুটি রেন্ট করেছিলাম বাতাসিয়া লুপের কাছে বাইকবালে ভাইয়ার থেকে। প্রথমে ওরা একটা সার্টেন অ্যামাউন্ট ওদের কাছে জমা রাখে, আর এখানে কিন্তু পার ডে পার আওয়ার হিসাবে স্কুটি রেন্ট করা যায়।
তবে হ্যাঁ, তাতে তেল কিন্তু তোমাদের নিজেদের পয়সায় ভরে নিতে হবে। তবে তোমরা চাইলে এখানে শেয়ার কারেও আসতে পারো, যেটা তোমরা হিলকাট রোডে চক বাজার থেকে পেয়ে যাবে। বাকি ডিটেলস আমি নেক্সট ভিডিওতে অবশ্যই শেয়ার করব। আপাতত আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে পরের দিন একেবারে টাইগার হিল থেকে। আর আমার ব্লগ দেখতে তোমাদের কেমন লাগে সেটা কিন্তু আমি এখনও সবার থেকে জানতে পারি না। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্ট করে জানিও। আর যদি নাও বা ভালো লাগে তাও কিন্তু একটা কমেন্ট করে জানিও। সবাই এভাবেই আমাদের পাশে থেকো, আর সাথে খুব 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 ভালো আর সুস্থ থেকো। টাটা।